সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনলাইন ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। প্রথমেই শুরু করা যাক আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে। আমাদের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে প্যাটার্ন। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা লিখে ফেলেছি প্রথম অধ্যায় প্যাটার্ন এবং নিচে কিছু সংখ্যাও লিখে ফেলেছি। অর্থাৎ এটা যেহেতু গণিত, আমরা সেখানে সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে জানা যাক প্যাটার্ন জিনিসটি আসলে কি। প্যাটার্ন একটি ইংরেজি শব্দ, আমরা বুঝতে পারছি খুব সহজেই। প্যাটার্নের বাংলা হচ্ছে নকশা। অর্থাৎ কোনো কিছু সংখ্যা বা কোনো কিছু একটি নির্দিষ্ট জিনিস যদি একই ধারায় বা একই ক্রমানুসারে আসতে থাকে সেটিকে আমরা একটি প্যাটার্ন বলতে পারি। যেমন তোমরা যদি একটি রঙের প্যাটার্ন খেয়াল করো, রঙের প্যাটার্ন কেমন হতে পারে? ধরো প্রথমে একটি লাল রঙ আসলো, তারপর একটি নীল রঙ আসলো, তারপর আবার লাল আসলো, তারপর আবার নীল রঙ আসলো। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে পরবর্তী রঙটি কী হবে, তুমি খুব সহজেই বলতে পারবে যেহেতু লাল নীল করে করে আসছে, পরবর্তী রঙটি হবে লাল, পরবর্তী রঙটি হবে নীল। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কালার বা রঙের একটি প্যাটার্ন বা নকশা তৈরি হয়েছে। আর এই অধ্যায়টিতে আমরা আলোচনা করব সংখ্যার প্যাটার্ন নিয়ে। অর্থাৎ সংখ্যাও এরকম একটি নির্দিষ্ট ধারায় আসতে থাকবে, অর্থাৎ সামনের সংখ্যাগুলো একটি নির্দিষ্ট পন্থায় আসতে থাকবে। কীরকম করে সংখ্যাগুলো আসে সেটি বোঝার জন্যই আমরা উপরে একটি সংখ্যার সারি লিখেছি। দেখা যাক সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি সংখ্যার প্যাটার্ন কেমন হতে পারে। প্রথমেই খেয়াল করো যে সংখ্যাটি রয়েছে 1, তারপরে রয়েছে 4, তারপরে 7। এদের মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট ধারা রয়েছে। কীরকম খেয়াল করে দেখবে, 1-এর সাথে 4-এর যে পার্থক্যটি সেটি হচ্ছে 3। তুমি যদি 4 থেকে 1 বিয়োগ করো তাহলেই 3 পাচ্ছ। পরবর্তী পার্থক্যটি খেয়াল করো, 7 থেকে যদি 4 বিয়োগ করো তখনও তুমি পাবে 3। পরবর্তী পার্থক্যটি খেয়াল করো, 10 থেকে যদি 7 বিয়োগ করো তখনও পাবে 3। এবং পরবর্তীতেও 10 আর 13 পার্থক্য হচ্ছে 3। অর্থাৎ নির্দিষ্ট একটি পার্থক্যে বা নির্দিষ্ট একটি ক্রমধারায় এই জিনিসটি এগিয়ে যাচ্ছে। তার কারণে আমরা বলতে পারি এটি একটি প্যাটার্ন, যেটি হচ্ছে সংখ্যার প্যাটার্ন। এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, তখন আমরা খুব সহজেই বলতে পারবো 13-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। এর সাথে যদি আবার 3 যোগ করি তাহলে তারপরের যে সংখ্যাটি রয়েছে সেটি পেয়ে যাব। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি পরেরটি দেখি, পরেরটিতে ঠিক একই ধারার আরেকটি প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। এবার আমরা পরবর্তী প্যাটার্নটি লক্ষ্য করি। পরবর্তী প্যাটার্নটিতে কি হয়েছে আমরা সেখানে দেখতে পাবো, তুমি যদি 2-এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4। পরের সংখ্যা যেটি রয়েছে 4, তার সাথে যদি আবার 2 গুণ করো, 4 দুগুণে 8। পরের যে সংখ্যাটি রয়েছে 16, এখানে যদি আবার দ্বিগুণ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ 16। 16-র সাথে যদি তুমি আবার 2 গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ 32। অর্থাৎ প্রতিবার নির্দিষ্ট একটি ধারা বা নির্দিষ্ট একটি প্যাটার্নে সংখ্যাগুলো আসছে। সে প্যাটার্নটি কত? সে প্যাটার্নটি হচ্ছে দ্বিগুণ করা বা 2 দিয়ে গুণ করা। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পরবর্তী সংখ্যাটি কী হবে, আমি 32-এর সাথে 2 গুণ করব। আমি জানি 32-এর সাথে 2 গুণ করলে হয় 64, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 64। কেউ যদি বলে এর পরেরটি কত হবে, আমি আবার 64-র সাথে 2 গুণ করব। 64-র সাথে 2 গুণ করলে হবে 128, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 128। ঠিক এভাবেই সংখ্যার প্যাটার্ন সামনে এগিয়ে যায় এবং আমাদের এই অধ্যায়টিতে সংখ্যার এই প্যাটার্ন নিয়েই আলোচনা করা হয়েছে। পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় এরকম যে কোনো একটি প্যাটার্ন তুলে দিতে পারে এবং বলতে পারে পরবর্তী 2টি সংখ্যা, 3টি সংখ্যা বা 4টি সংখ্যা কত হবে। এবং পরবর্তীটিতে এই যে এই প্যাটার্নটি রয়েছে সেটিতেও এরকম আসতে পারে। সংখ্যার প্যাটার্নের বৈচিত্র্য বিভিন্ন রকম হতে পারে। কখনো এরকম বিয়োগ করে বের করা লাগতে পারে, কখনো এরকম গুণ করে বের করতে হতে পারে। এটি প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকে আমাদের সেখান থেকে বের করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের প্যাটার্নটুকু বোঝা শেষ। আমরা আমাদের পরবর্তী যে টপিকটি রয়েছে সেই টপিকটিতে যাব। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। অর্থাৎ এখন আমরা প্যাটার্ন নিয়েই আলোচনা করব, কিন্তু নির্দিষ্ট একটি জিনিসের প্যাটার্ন। সে নির্দিষ্ট জিনিসটি কি? নির্দিষ্ট জিনিসটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রশ্নটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্বাভাবিক সংখ্যা যেটি রয়েছে, এই যে স্বাভাবিক সংখ্যা, এই জিনিসটি আমরা 5ম শ্রেণীতে যখন পড়তাম, অর্থাৎ সমাপনী পরীক্ষার জন্য, তখনই আমাদেরকে শেখানো হয়েছিল স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে গণনাকারী সংখ্যা। অর্থাৎ আমরা গুণার কাজে, গুনতে, কোনো কিছু গুনতে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
গুনতে আমরা কোন কোন সংখ্যা ব্যবহার করি? স্বাভাবিকভাবে আমরা গুনতে ব্যবহার করি 1, 2, 3, 4, 5, 6 এগুলো। সুতরাং এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা কি কখনো গোনার ক্ষেত্রে -1 অর্থাৎ -1, -2, -3, -4 এগুলো ব্যবহার করো? আমরা কিন্তু কখনো এরকম ব্যবহার করি না। ঠিক এই কারণে গণনাকারী সংখ্যায় বা স্বাভাবিক সংখ্যায় কোনো মাইনাস নাম্বার বা হচ্ছে কোনো ঋণাত্মক নাম্বার থাকবে না। ঠিক এখানে আমরা সেই স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার এই প্যাটার্নটুকু তাহলে আলোচনা করা যাক। স্বাভাবিক সংখ্যার এই প্যাটার্নটুকুর আলোচনায় প্রথম যে টপিকটি আসে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় বা মৌলিক সংখ্যার প্যাটার্ন কিভাবে বের করা যায়। এক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করি, মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বুঝতে পেরেছি আমরা, মৌলিক সংখ্যা এখন বুঝতে হবে। কিন্তু মৌলিক সংখ্যার এই ধারণাটিকেও আমাদেরকে আগে শেখানো হয়েছিল, আমরা মোটামুটি সবাই এটি জানি। মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। আর প্রাইম নাম্বার হচ্ছে এমন কিছু সংখ্যা যেগুলোকে এক এবং ওই সংখ্যাটি নিজে, এক এবং ওই সংখ্যাটি নিজে, এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। যেমন আমরা লিখতে পারি 7। আমরা যদি এখানে 7 লিখি, 7কে তুমি মাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে। একটি হচ্ছে 7কে তুমি 1 দিয়ে ভাগ দিতে পারবে, তাহলে 7 একে 7 পাবে তুমি। আবার 7কে তুমি 7 দিয়েই ভাগ দিতে পারবে, তাহলে তুমি 1 পাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি 7কে ভাগ দিতে পারবে না। যেহেতু অন্য কোনো সংখ্যা দ্বারা 7কে ভাগ যায় না, তাই আমরা বলতে পারি 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, ইংরেজিতে যাকে বলে প্রাইম নাম্বার। এই যে প্রাইম নাম্বারটি রয়েছে বা মৌলিক সংখ্যাটি রয়েছে, সেই মৌলিক সংখ্যা বের করার জন্য এই অধ্যায়টিতে একটি বিশেষ পদ্ধতি বা বিশেষ প্যাটার্নের কথা বলা হয়েছে। কী সেই পদ্ধতি? সেই পদ্ধতির নাম হচ্ছে ইরাটোস্থিনিসিসের ছাঁকনি। ভালো করে খেয়াল করলে দেখবে আমি ইরাটোস্থিনিস এখানে হচ্ছে দুটি চিহ্ন দিয়েছি। কেন এই চিহ্নটা দেওয়া? কারণ ইরাটোস্থিনিসিস ভদ্রলোক, ওনার সম্পর্কে একটু জানা আমাদের প্রয়োজন। কেন জানা প্রয়োজন? প্রথমেই তার নামটা শুনে আমাদের একটু কঠিন মনে হতে পারে, ইরাটোস্থিনিস উচ্চারণ করতে কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব। কিন্তু এই ভদ্রলোক গণিতের ইতিহাসে সত্যিকার অর্থে অসম্ভব কিছু অবদান রেখেছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি জ্যামিতিকে ব্যবহার করে পুরো পৃথিবীর পরিধি প্রায় সঠিকভাবে, কারণ তখন খুব ভালো জ্যামিতিও আবিষ্কৃত হয়নি, খুব ভালো রকমভাবে পদার্থবিজ্ঞান কিংবা জ্যামিতির ত্রিকোণমিতির সূত্রগুলো আবিষ্কৃত হয়নি, তখনই তিনি সাধারণ যে জ্যামিতি তার সময় ছিল সেগুলোকে ব্যবহার করে তিনি প্রায় সঠিকভাবে পুরো পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনি ছিলেন, তার নামের সাথে মিল রয়েছে, ইরাটোস্থিনিস আর্কিমিডিস, অন্যতম একজন বিখ্যাত বিজ্ঞানী। তোমরা বিজ্ঞানের বইয়ে আর্কিমিডিস সম্পর্কে অনেক কিছু জানবে, সেই আর্কিমিডিসের একজন বিশেষ বন্ধু। এছাড়াও তোমরা শুনে থাকবে মিশরের একটি বিশাল লাইব্রেরি ছিল এক সময়, যে লাইব্রেরিটির নাম হচ্ছে লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। সম্রাট আলেকজান্ডার যখন এই লাইব্রেরিটি অর্থাৎ সেই রাজ্যটি, মিশরের সেই আলেকজান্দ্রিয়া জায়গাটি জয় করেন, তখন তার নাম অনুসারে সেটির নামকরণ করা আলেকজান্দ্রিয়া। আর আলেকজান্দ্রিয়াতে যে লাইব্রেরিটি ছিল, লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া, সেই লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করেছিলেন এই ইরাটোস্থিনিস। এই ইরাটোস্থিনিস ভদ্রলোক মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। পদ্ধতিটি কি? পদ্ধতিটি হচ্ছে তিনি কিছু মৌলিক সংখ্যা যেমন 2, 3, 5, 7, এই যে 4টি মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছ, 2, 3, 5, 7, এই 4টি মৌলিক সংখ্যার যেই গুণিতকগুলো আছে, 4টি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কীরকম? 2 এর গুণিতক হতে পারে 4, তারপর আমরা যেতে পারি 6, 8, 10, 3 এর গুণিতকে আমরা যদি যাই 6, 3 4 12, 3 5 15, 3 6 18, আমরা যদি 5 এর গুণিতকে যাই 5, 10, 15, 25, এরকম আসতেই থাকবে, 20, 25 এরকম আসতেই থাকবে। 7এরও ঠিক একইভাবে বের করা যাবে। এই গুণিতকগুলো আমরা যদি কেটে দিই, অর্থাৎ ছাঁকনিতে 1 হতে 100 পর্যন্ত লিখে গুণিতকগুলো যদি আমি কেটে দিই, তাহলে যে সংখ্যাগুলো বাকি থাকে সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছোট্ট একটা চালাকি আছে। তোমরা কি সে চালাকিটুকু বা ভুলটুকু ধরতে পেরেছ? তোমাদেরকে জিনিসটুকু ভালোভাবে বোঝানোর জন্যই এখানে একটি ভুল করা হয়েছে। ভুলটি কি? ভুলটি হচ্ছে এখানে 5 সংখ্যাটি যুক্ত করা হয়েছে। 5 কেন 5 যুক্ত করা হলো? কারণ বলা হয়েছে 2, 3, 5, 7 গুণিতক। 5 নিজেই কিন্তু নিজের একটি গুণিতক। কেমন করে? 5 একে 5।
2 নিজেই নিজের একটা গুণিতক, 2 একে 2। 3 নিজেই নিজের একটা গুণিতক, 3 একে 3। তাহলে আমি কি 2ও কেটে দিব, 3ও কেটে দিব, 5ও কেটে দিব, 7ও কেটে দিব? 2, 3, 5, 7 এটা তো মৌলিক সংখ্যা, জানি, তাহলে কেন কাটবো? এমন একটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। সেক্ষেত্রে এই জিনিসটুকু বোঝানোর জন্যই এখানে 5 লেখা হয়েছে। এক্ষেত্রে সাবধান থাকতে হবে, 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো নিজেদেরকে কখনো কাটা যাবে না, এদের অন্যান্য যে গুণিতকগুলো আছে সেগুলো কাটতে হবে। সুতরাং এইখানে যে 5টি লেখা আছে সেটি কিন্তু হবে না। অর্থাৎ তুমি যখন ছাঁকনিতে 1 হতে 100 পর্যন্ত লিখে কাটতে শুরু করবে নাম্বারগুলো, অর্থাৎ 2, 3, 5, 7 গুণিতকগুলো, কখনো 2, 3, 5, 7 ওই সংখ্যাগুলো কাটা যাবে না। সুতরাং এখানে 5 লেখা যাবে না। এই জিনিসটুকু শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে। আর ঠিক এভাবেই 1 থেকে 100 পর্যন্ত একটি তালিকা প্রথমে করে 1 কেটে দিতে হবে, 100 কেটে দিতে হবে, তারপরে 2, 3, 5, 7 এগুলোর গুণিতকগুলো কেটে দিলেই তুমি মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাবে। এই ক্ষেত্রে পরীক্ষায় যে প্রশ্নটি সবচেয়ে বেশি বার আসে সেটি হচ্ছে, আমাদের বইতে যেহেতু 1 থেকে 100 পর্যন্ত রয়েছে, প্রশ্নে আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তরটি হবে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আরেকটি প্রশ্ন খুব আসে, সেটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? এটিও মাথায় রাখতে হবে। উত্তরটি হবে 2। সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 দিয়েই মৌলিক সংখ্যার যাত্রা শুরু। পরবর্তী আরেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যদিও এটি একটু কম আসে, তারপরে তোমরা জেনে রাখতে পারো 1 থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি বা প্রাইম নাম্বার কতটি? এটিও তোমরা মাথায় রাখবে, 168টি। এই 3টি প্রশ্ন মৌলিক সংখ্যা নির্ণয়ের ইরাটোস্থেনিসিসের ছাঁকনি থেকে খুব বেশি আসে। প্রথম প্রশ্নটি হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটি, পরবর্তীতে 1 থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এবং আরেকটি বিশেষ জিনিস যেটি অবশ্যই মনে রাখতে হবে, কোন কোন সংখ্যার গুণিতক কাটতে হবে, 2, 3, 5 এবং 7-এর। এটি যদি কেটে দাও তাহলে তুমি পেয়ে যাবে ইরাটোস্থেনিসিস ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা। আশা করি এই টপিকটিও তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে। সবাইকে ধন্যবাদ।